তো তখন আমার মা জীবনে কোনোদিন ওই বদির মতো হয়েও না, দরকার হলে বাবা তুমি দেশ ছাড়ো, তোমার জীবন তুমি বাঁচাও, তো তুমি কোনোদিন আমিন হোসেনের বিপক্ষে দাঁড়ায়ও না। আমি বলছি না মা, আমি দাঁড়াবো না। তারপরে কিন্তু তারা যে অত্যাচার আমাদের বাসায় যায়, প্রতিদিন রাতে তারা জানতো যে আমি সেখানে নাই। আমার মা বাপ, বৃদ্ধ মা বাপকে রাত্রে উঠায় রাত 3টার সময় তারা প্রত্যেকদিন যায় বাড়ি ঘরে তন্ন তন্ন করতো। কেন? শুধুমাত্র বিরক্ত করার জন্য। এরপর থ্রেট দিত, দরকার হলে আপনার বাপাকে বলতো আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবো যদি আপনার ছেলের খবর না দেন। কারণ একটাই, ওই 600 কোটি। তো এই ছিল তখন না পালাইয়া কোনো উপায় ছিল না আমাদের, আমার ছিল না। আমি যখন পালাই যাই, তারপর আমি প্রায় 2 মাস 2.5 মাস অপেক্ষা করি। এখানে আমিন ভাই ঘোষণা দিছে যে ওদেরকে বলো আত্মসমর্পণ করতে, তা না হইলে ওরা কিন্তু মানে যে জিনিসটা মামলা আমাদের নিষ্পত্তি হবে না। কিন্তু এখান আমিন ভাই বলে আত্মসমর্পণ করে নিষ্পত্তি করতে, আর ওখান তারা বলে যে তুমি যায় শুধু এই 3টা ডকুমেন্টেশন স্বীকার করবে। কেন? কারণ তুমি ডাইরেক্টর পারচেস, তুমি জানো যে কোথায় মানে কোন ঘটনা কোথায় ঘটছে। তারা সেই কারণে তারা আমার প্রতি হচ্ছে ক্ষিপ্তটা খুব বেশি ছিল। এবং আপনারা জানেন আমার নিকুঞ্জের বাড়ি এখনো, যেখানে আমিন ভাই বলছে যে আমি সব সম্পত্তি বিক্রি করে এসেছি, আমার নিকুঞ্জের বাড়ি 11 নম্বর রুট 2-B প্লট নাম্বার, লুটাস কামাল বিল্ডিং এর জাস্ট পিছনে একটা আম গাছ আছে, ওখানে আমার বাড়িতে একমাত্র আম গাছ আছে, মেন কর্নার প্লট। এখন যায় দেখবেন সেখানে হচ্ছে নিকুঞ্জ থানা লেখা আছে, পুলিশ সেখানে থাকে, থানা বানাইছে। এতদিন আওয়ামী লীগ এবং পুলিশ জয়েন্টলি তারা ভাড়া দেখাইতো, এবং ওই বাড়িটা তাদের দখলে আছে। উত্তরার বাড়িটা, এই বাড়িটা উত্তরের বাড়িটা আমাদের মনির ভাই, বিশ্বজিৎ, সুবীর সবাই চিনে। তারাও ওই বাড়িতে, সেই বাড়িটার মধ্যে এখন 47 জন ভ্রাম্যমাণ পুলিশ থাকে যারা রাস্তাঘাটে ঘুরে। তারা আজকে 12 বছর যাবত অন্যান্য সম্পত্তি গুলার মধ্যে সমস্ত সাইনবোর্ড টানানো, ইভেন আমার বাপের যে সম্পত্তি সেখানে যায় পুলিশ সাইনবোর্ড টানায় রাখছে। পরবর্তীতে গ্রামবাসীরা যায় সেটা থামাইছে যে না এটা তোর দাদার সম্পত্তি, এখানে কয় না, সে তো পরবর্তীতে ভাগ পাবে, বাপ মরলে ভাগ পাবে, ওর বাপ যদি এখন অন্য কাউকে লিখে দেয় যায় কোনো ভাগ পাবে না, আপনি সাইনবোর্ড ওঠান। মানে এরকম টর্চারিং গুলা শুধু আমার ক্ষেত্রে হয়েছে কেন? কারণ ওই 600 কোটি একটা ভুল ইনফরমেশন। এখন আমার কথা হচ্ছে যে আমি তো ভাই ডুয়েল সিটিজেনশিপ ছিলাম না। আমি যদি ডেস্টিনির আগে আমার অন্য কোনো মানে 2012 সালে আমার কোনো দেশে ভিসাও ছিল না, তাহলে ডুয়েল সিটিজেনশিপ কারা ছিল? আজকে দেখেন যারা এখানে সৌদি আরব থাকেন, কাতার থাকেন, কুয়েত থাকেন, তারা কিন্তু বাংলাদেশে টাকা পাঠান। কেন? আপনার স্ত্রী সন্তান যেন ভালোভাবে চলতে পারে। সেই টাকায় থেকে তারা চলে কিছু টাকা খরচ বাঁচায়, সেই টাকাতে তারা প্রপার্টি কিনে। আর যাদের তাহলে ওখানে ছিল কার? ডুয়েল সিটিজেনশিপ ছিল এমডির ওয়াইফ কানাডা থাকতো, তার বাচ্চা কানাডা থাকতো, সে বাংলাদেশ থেকে টাকা পাঠাতো। আমার তো ওখানে কোনো অ্যাকাউন্ট ছিল না, অন্য কোনো দেশে অ্যাকাউন্ট ছিল না, আমার তো টাকা পাঠানোর কোনো স্কোপই নেই। আবার এমডি সাহেবের একজন ভালো বন্ধু আছে, সেই বন্ধু সেখানে ইন্স্যুরেন্সে চাকরি করে, আমি তার নামটা নাই বললাম। সে প্রত্যেক মাসে আমাদের যখন ব্যবসা ভালো হতো 2 মাস 3 মাস পর পর আসতো, তার মাধ্যমেও কিন্তু ওখানে মেবি কিছু হতে পারে, কারণ এত বিশ্বস্ত ভালো বন্ধু যেহেতু। তো সেখানে তার স্কোপ আছে, তার ওখানে অ্যাকাউন্ট আছে, তার ফ্যামিলি থাকে, সে ওই দেশের সিটিজেনশিপ, তার ওখানে অনেক কিছু করার স্কোপ আছে। আমার তো 2012-র আগে অন্য দেশের ভিসাও ছিল না, আমি সিটিজেনশিপ ছিল না, আমার কোনো দেশে অ্যাকাউন্টও ছিল না। এখন আপনাদের কাছে প্রশ্নটা সাইডে দিলাম, তাহলে টাকা পাঠানোর কার কথা? বিদেশের টাকা পাঠানো আমার কথা? কার কথা? আপনারা চিন্তা করেন, আপনারা উত্তর বের করেন, আমার এখানে কোনো উত্তর নাই। তৃতীয়ত হচ্ছে আমরা ইন্ডিয়া যাওয়ার পরে পরবর্তীতে আমরা 3 জনে 1 কোটি টাকা পাঠাইছি। প্রথমে 50 লাখ পাঠাইছি, যখন শিওর শর্ট হয়েছে যে হ্যাঁ এমডি সাহেবের এবং চেয়ারম্যান সাহেবের জামিন হবে, তখন আমরা 50 লাখ টাকা পাঠাইছি। পরবর্তীতে যখন 2013 সালে যখন লাইসেন্স করার জন্য আমরা আরো 60 লাখ টাকা পাঠাইছি। কেন? কারণ কি এর মধ্যে 10 লাখ টাকা নেপাল দাতো ব্যয় দিছে, এরা দুজন 5-10 লাখ দিছে, আর বাকি 1 কোটি আমরা 3 জনে দিছি। তো কেন এই টাকাটা তখন কি করছে মিজান এই টাকাটা আমরা পরবর্তীতে শুনছি যে এটা যে জায়গায় দেওয়ার কথা ছিল সেই খরচ করে নাই, সে নাকি কোন জায়গায় তার গ্রামের বাড়িতে আম বাগান না কাঁঠাল বাগান করছে।
তা আল্লাহই ভালো জানে, যেহেতু উপস্থিত নাই শোনা কথা, আল্লাহ ভালো জানে, আমি জানি না, তবে আমি এটা শুনছি। এখন এর মাঝখানে আমার ভাই আমাকে হঠাৎ করে, যে ভাই বড় ভাই ধানমন্ডি থাকে, সেই বড় ভাই আমাকে বললো তুই কোথায়? তা আমি বললাম ইন্ডিয়া। আমি আসতেছি, থাক। তো এরপর সে ইন্ডিয়া গেল, আমার সাথে দেখা করে সে আমাকে একটা ডকুমেন্ট দিল। ডকুমেন্টটা কি, যে দেখ তোদের ডিসেম্বরের 27 তারিখে যে তখন এমডি চেয়ারম্যানের জন্য জামিন চায় নাই, তারা বলছে যে তাদের নিরাপত্তার কারণে এখন জামিন লাগবে না। এই ডকুমেন্টের পরে আর আওয়ামী লীগ তোদের যেভাবে ধরছে, আওয়ামী লীগ যদি 2041 সাল পর্যন্ত থাকে, 2041 সাল পর্যন্ত এদের জামিন হবে না। এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি ইন্ডিয়া দেশে ঢুকবি না বাইরে থাকবি? তুই বাইরে যা, সৃষ্টিকর্তা যদি কোনোদিন রহমত করে ইনশাল্লাহ তুই আসতে পারবি, কারণ তাহলে তোর ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। তুই বাইরে থাকলে তখন, এবং ব্যারিস্টার সাহেব তোকে বলছে তুই বাইরে থাকলে কোম্পানি চালাইতে পারবি, হেল্প করতে পারবি, যুদ্ধ করতে পারবি, কিন্তু ভিতরে ঢুকে গেলে আর পারবি না। অতএব ব্যারিস্টার সাহেব যেহেতু বলছে তুই বাইরে থাক। তখন আমি ওখান থেকে মালয়েশিয়া যাই। মালয়েশিয়া যাওয়ার পরও সেখানেও আপনারা জানেন যে আমাদের 45,000 প্রায় ডিস্ট্রিবিউটার, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, অনেক সময় অনেক ঝামেলার মধ্যে পড়ছি, কারণ এই 600 কোটি টাকার খবর মালয়েশিয়াও আছে। ওখানে বেশ কিছু ঝামেলা যখন ইনডাইরেক্টলি পড়লাম, আমার সেখানে পার্টনার একজন ভালো ছিল, বন্ধু ছিল, তখন সে আমার ওই যে তার কোম্পানিতে আমাকে একজন পার্টনার বানাইয়া তারপর আমাকে ভিসা করে দিছিল। তো ওই ভিসা নিয়ে আমি ওখানে থাকতাম, কিন্তু দীর্ঘদিন পর দেখি ভিসার ঝামেলা আর হয় না। কিছুদিন পর পরে আমি ওখানে প্রায় 2 বছর অবৈধ হয়ে গেলাম। আমি 2 বছর অবৈধ। আমার ওয়াইফ তখন হচ্ছে মেয়ে ভর্তি করে, আমার মেয়ের স্টুডেন্ট ভিসা, আর ওয়াইফ হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভিসা থাকে। মালয়েশিয়া থেকে আমরা কোম্পানিকে চালানোর জন্য বিভিন্ন ভাবে আমিন ভাইয়ের কাছে, হোসেন ভাইয়ের কাছে আমরা লোক পাঠাই। ওনারা একটাই শব্দ বলে, কি শব্দটা হচ্ছে যে না, আমার আগে জামিন হবে, আমি বের হয়ে কোম্পানি চালু করব, তার আগে কোম্পানি চালু হবে না। এর মধ্যে গুফরান ভাই অনেক কথা বলে গেছে, যে কারণে আমি একই কথা দ্বিতীয়বার রিপিট করতে চাই না। এরপরে আস্তে আস্তে 2018 সাল যখন আসলো, এর মধ্যে আমরা বাংলাদেশ থেকে 3টা টিম নিয়েছিলাম মাঝখানে, শুধুমাত্র জামিনের জন্য। আমিন ভাই, হোসেন ভাই জামিন হলে আমাদের হবে, তাদের জামিনের জন্য এবং কোম্পানিকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য। এবং কোম্পানির কে সেভ করার জন্য আমরা পরবর্তীতে 18 সালে তখন আমাদেরকে বলা হলো যে যখন আমরা শুনলাম টিটুকে অ্যাসোসিয়েট হয়েছে, তাহলে কি করতে হবে? এখন কোনো উপায় নাই, তাহলে কোম্পানিকে এখন সেভ করতে হবে। টিটুকে অ্যাসোসিয়েটের পুরা কি করবে, ভবিষ্যতে কি হবে এভরিথিং আমাদেরকে ইনফর্ম করা হইলো। জিটুকে অ্যাসোসিয়েটের একজন সদস্য, সে যখন ইনফর্ম করলো, তখন আমরা আবার চিন্তা করলাম কোম্পানিকে বাঁচাইতে হবে। এবং দেশে কিছু ডিস্ট্রিবিউটর যারা আজকে আলিশ টাওয়ারে বসে, তারা খাইয়া না খাইয়া ওখানে বৈশা থাইকা ওই ডেস্টিনিকে চালানোর জন্য তারা চেষ্টা করছে। তারাও আমাদের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ শুরু করলো, কেউ ফেসবুকে, কেউ ডাইরেক্ট ফোনে, কেউ মাধ্যম দিয়া যোগাযোগ করে যে কোনো উপায়ে এখন কোম্পানিটা ডেস্টিনিকে আপনারা বাঁচান। আমরা ডেস্টিনি এজিএম করলাম, পরে একটু গোফরান ভাই বলে গেছে, আমি আর এটাকে রিপিট করলাম না। তখনও আমরা 3 জন মিলে বেশ কিছুদিন এই অফিসের খরচ, বিভিন্ন খরচ আমরা কন্টিনিউ করলাম। এবং কন্টিনিউ করে এটা কি তখনও, তারপরে হচ্ছে এই যে 2024 আসলো, 24 আইসা যখন হলো, তখন আমরা আরো সক্রিয় হইলাম। আমরা মিটিং করা শুরু করলাম, কোম্পানিটাকে কিভাবে আরো রান করা যায়। আশরাফ ভাইকে এসে বললাম যে আপনি আমাদের সাথে থাকেন, থেকে কোম্পানিটাকে যে কোনো উপায়ে রান করেন, কারণ আমাদের এখন কোম্পানিটাকে যদি আমরা হাল না ধরতাম। এবং এই যে আমরা যখন ভোট করলাম, সেই ভোটের বিরুদ্ধে কে মামলা করলো আপনারা খবর নেন, কোন ডাইরেক্টরে মামলা করলো, সেই ডাইরেক্টরের দ্বারা এখন আবার বড় বড় কথা বলে কেমনি। এরপর যখন এই যে 173-22 যে আসলো, আপনাদের কি মনে হয় যে 173-22 পিছনে কোন বাইরে যারা আছে তাদের কোনো বিতর্কত হাত নাই? কারণ সব কথা তো আমি এখানে বলতে পারবো না। এটা তো আমি সাউন্ড করে, আমার কাছে টোটালি 58টা পয়েন্ট আছে, আজকে আমি 6টা পয়েন্ট নিয়ে কথা বলতেছি, বাকি 30টা পয়েন্ট আছে যেটা আমি বলতে পারবো না এখন। হ্যাঁ, যেদিন আমার
ডেস্টিনি মুক্ত হবে, জামিন হবে, আমি সেদিন বলতে পারবো। যদি তার আগে বলি ডেস্টিনির সমস্যা হবে, তা আমি তো চাই না আমার কোম্পানির সমস্যা হোক, এই কারণে আমি এটা বলতে পারবো না। সো এরপরে কাহিনী তো আপনারা জানেন। জানার পরে মাঝখানে দেখেন কি হলো। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা অপেক্ষা রইলাম যে এমডি চেয়ারম্যান বের হইলে কোম্পানিটা চালু হবে, কিন্তু এখন উনরা বের হওয়ার সাথে সাথেই উনরা এক একজনে এক এক রকম কথা বলা শুরু করলো। বের হয়েই বলল, প্রথমে কথার সাথে একটার সাথে দেখেন আর একটা মিল নাই কোথাও। প্রথমে বললো যে আমি যখনই জেলে ছিলাম, একটা বক্তৃতা আমি শুনলাম, আমি যখন জেলে ছিলাম সমস্ত আইনের বই আমি শেষ করে ফেলছি, পড়ছি। আমি যদি এখন আইন পরীক্ষা দেই তাহলে আমি পাশ করব, ভালো রেজাল্ট করব। আলহামদুলিল্লাহ, যে আমরা যে যেখানে আছি সবাই এখন আইন নিয়ে একটু গোটাগুটি করি। তো উনিও হয়তো পড়ছে, কিন্তু উনি যেদিন বেরোলে সেদিনই বললো আমি মার্চ মাস থেকে টাকা দিব। কেন? উনি জানতো না যে অ্যাকাউন্টস বন্ধ, আদালত থেকে যতদিন পর্যন্ত এই সর্বোচ্চ রায় হোক, আর এই আদালত থেকে সর্বোচ্চ রায় হোক, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ, এখান থেকে যখনই এই কোম্পানির সমস্ত সিদ্ধান্তের পরে আদালতে আর কোনো শেষ রায় থাকবে না, তার আগ পর্যন্ত আমাদের এই একটা প্রপার্টিও আমরা ছাড়াইতে পারবো না, আমরা পাবলিকের টাকা দিতে পারবো না। তাহলে ভাই কেন বলবো যে আমি মার্চ মাস থেকে টাকা দিব? এখন বলতেছেন আমি এমডিআর সিউ হওয়ার পরে, আমি যদি আমাকে এমডিআর সিউ দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি টাকা দিব, মানে আমি 1 মাস পর থেকে টাকা দিতে পারবো। তো আপনি এমডিআর সিউ হওয়ার পরে আল্লাহ যদি আপনাকে এমডি সিউ বানায়ও, এরপর তো কইবেন যে এই যে ডিসেম্বরে বা এই জুন মাসে হচ্ছে নির্বাচন হবে, আমার পার্টি যদি নির্বাচনে মানে জয়লাভ করে, আমি যদি প্রধানমন্ত্রী হই, তখন টাকা দিতে পারবো। এমডিএসসি হইলে আপনি কেমনে টাকা দিবেন যদি আপনার মামলা নিষ্পত্তি না হয়? সো মামলা নিষ্পত্তি না হওয়ার আগে কোন গ্রাহকের টাকা দেওয়া সম্ভব না। এতে গ্রাহক, আপনারা আমার প্রতি রাগ হতে পারেন, আপনারা মানে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে কোনো কিছু দেওয়া সম্ভব হবে না। আর একটা যে বিষয় হচ্ছে যে আপনারা দেখছেন কিছুদিন আগে একটা কমিটি হলো, কমিটি কারা? মাল্টিপারপাসে। মাল্টিপারপাসে কমিটিতে কারা আছে? যারা আছে তারাই কিন্তু আবার ওই বাংলাদেশ আম জনতা পার্টির লোকজন একই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি তারাও এক হয় তাহলে এই যে মার্কেটে একটা কথা আছে, কেন মার্কেটে সবাই কেন বলে যে এটা ডেস্টিনির আম জনতা পার্টি? কারণ একটা কারণে বলে যে এই লোকগুলা এখানে দেখে, এই লোকগুলা ওখানেও দেখে। তাই আমি বর্তমান বোর্ডের কাছে অনুরোধ করব, দয়া করে যারা আমজনতা দুই জায়গায় আছে, প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে, এটা তার সাংবিধানিক অধিকার এবং সে এটা করতেই পারে। আমিও একটা দলকে সাপোর্ট করি, কিন্তু তার মানে এই না যে যে জিনিসটা হচ্ছে যে আমি ওখানেও থাকবো এখানেও থেকে দুর্নাম করা দরকার নেই। আপনারা তাদেরকে অ্যাটলিস্ট কোন কমিটিতে আপনারা রাখেন না, যারা আমজনতা পার্টিতেও আছে, ডেস্টিনির যে কোনো পর্যায়ের লোক আছে, তাদেরকে কোনো কমিটিতে রাখেন না, তাহলে এটা ডেস্টিনির জন্য দুর্নাম হবে। ডেস্টিনি হচ্ছে সবার, এখানে ধর্ম, বর্ণ এবং জাতি সব শেষে এখানে সমস্ত দলের লোকেরা, সমস্ত ধর্মের লোকেরা এখানে এসে ব্যবসা করবে। এটা কোনো পার্টির কোনো মানে না। যদিও আমিন ভাই বলছে, কিন্তু তারপরও মানুষের মুখে, সংবাদপত্রে, সব জায়গাতে মানে এটা ডেস্টিনির পার্টি। সো দয়া করে ডেস্টিনির নামটা যেন না আসে, এই কারণে ওই দুই জায়গাতে যারা ডুয়েল গেম খেলতে চাবে তাদের ওই ডুয়েল গেমে আপনারা রাখেন না। যে কোনো একটা করুক, সে ওইটা করুক, অসুবিধা নেই, সে ডিস্ট্রিবিউশন থাকবে, কিন্তু কোনো কার্যকারী পরিষদের কমিটিতে দয়া করে তাদের রাখেন না, তা না হলে এই সমালোচনা থেকে বের হতে পারবেন না। এবার আসা হচ্ছে যে আমি প্রথমত বিশ্বনাথ 2 দিন আগে আমাকে নিয়ে খুব বাজে বাজে কিছু কথা বলছে। আমি বিশ্বনাথের প্রতি, মনির ভাইয়ের প্রতি, সুবীরের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা যখন ব্যবসা শুরু করি তারা আমাদেরকে, তাদের জীবন বাজি রেখে তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের পাশে ছিল, সেজন্য। আর বিশ্ব তো এই 2 দিন আগেও, আজকে এখন বিশ্ব এই ধরনের কথা কেন বলতেছে? আমার মনে হয় বিশ্বনাথ পোদ্দার হয়তো চিন্তা করতেছে যে উনি যে এতদিন আমিন ভাইয়ের হসপিটালে রুমের মধ্যে কে ঢুকতো কে বের হইতো, আমিন ভাই কোন কোন বিকাশ অ্যাকাউন্টে টাকা তুলতো, এইগুলা যে উনি যে আমাদেরকে সব জানাইতো, এটা মনে হয় উনি বুঝতে পারছে যে আমিন ভাই কোনো কারণে ওনাকে করতেছে
চিন্তা করতেছে, বিশ্ব সন্দেহ করতেছে, এই কারণে মনে হয় উনি নিজে বাঁচার জন্য একটা কিছু দাহা মিথ্যা কথা বললো। এই বিশ্বনাথের তো আপনি যদি জিজ্ঞেস করেন যে তুমি যে প্রোটোকল অফিসার, এই প্রোটোকল অফিসার কেমনে আসলো, নজরুল সাহেবকে যখন সবার কাউকে ম্যানেজার বানাচ্ছি করছে, উনি যা বলতেছে আমি কি স্যার, তো নজরুল সাহেব দুষ্টামি করে বললো কি তুমি হলো প্রোটোকল ম্যানেজার। প্রোটোকলের কাম কি, যেখানে ফুটা থাকবে তুমি দাঁড়ায় থাকবা, ওখান থেকে উনি হলো প্রোটোকল অফিসার। তো এই বিশ্ব তো নিয়োগপত্রও নাই ডেস্টিনিতে, আর তার অন্যান্য ব্যাকগ্রাউন্ড আমি নাই বললাম। তো যাই হোক, তবু তার কৃতজ্ঞ যে আমিন ভাই অসুস্থ থাকাকালীনও সে সবসময় আমাদেরকে জানাইতো তার শারীরিক অবস্থা কি, আর বাকি তো আর বলার দরকার নেই। তবে বিশ্ব, তুমি একটু বুঝো না, ট্যাং নিয়ে কি কেউ টাকা নেয়? যদি কেউ টাকা নিতেই হয়, সে কি এটা কি মানে সরকারি পোস্ট অফিস যে ট্যাঙ্কের ভিতরে বইরা চিঠিপত্র নিয়ে এক অফিস থেকে আর এক অফিসে যাবে, আর 9টা-10টা ট্যাঙ্ক ওখানে টাকা কি মানে তুমি দিয়ে গেছিলা? মিথ্যা বলার একটা লিমিট থাকে। আল্লাহ আজ হোক কাল হোক আমাকে কিন্তু বাংলাদেশে নিবে, সাক্ষাতে তোমার এই জবাবটা আমি সেদিন দিব। মিথ্যা বলার জন্য তুমি আজকে যে কোম্পানির টাকা খাইলা, যাদের প্রোৎসাহে তুমি আজকে প্রোটোকল অফিসার হইলে, প্রোটোকলের জায়গায় প্রোটোকল হইলে, এই প্রোটোকল আর সেখানে সেই পাতে যে প্লেটে তুমি খাইলে সেই প্লেটে তাদের নামেই তুমি, সেই 5 জনের নামেই তুমি আজকে ওখানে তুমি ওই প্লেটে টয়লেট করো। তোমার এই কথা তুমি যদি প্রমাণ না করতে পারো বাংলাদেশে আসার পরে, এটার তখন তোমার সাথে আমার এই বিষয়ে সেই সময় হবে যে ট্যাঙ্ক কত প্রকার কি কি আমি তোমাকে ইনশাল্লাহ দেখাবো। এটা আমি তোমার প্রতি একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে গেলাম। আজ হোক কাল হোক সৃষ্টিকর্তা আমাকে বাংলাদেশে নিবে। পরিশেষে আসে হচ্ছে যে আমি আমার পরিচালকদেরকে, আমার সহকর্মীদের অনুরোধ করব, যারা আলিশ টাওয়ারে আছে তাদের নিয়ে কোন রকম বাজে খারাপ মন্তব্য করবেন না। অমুকের চেহারা শয়তানের মতো, অমুকের চেহারা ইবলিসের মতো, অমুকে হচ্ছে ওই রাস্তাঘাটে লেকচার দেয় ওষুধ বেচার মতো, এইগুলা বাজে কোনো কথা বলবেন না। এই ছেলেগুলা নিজেদের পকেটের টাকা খরচ করে গত 12 বছর যাবত এই ডেস্টিনিকে বাঁচানোর জন্য এই ডেস্টিনির অফিসগুলো পাহারা দিতেছে। কখনো কারেন্ট থাকে, কখনো থাকে না, তারপর এরা অন্ধকারের মধ্যে হলে বসে থাকে। যদি আপনাদের মতো ওই হসপিটালে থেকে আপনি বলেন 35 কোটি, আপনার সহকর্মী ডাইরেক্টর বিশাল পাওয়ারফুল জিনিস, সেই ইঞ্জিনিয়ার শহীদ বলে 75 কোটি, তার নিচের লেভেল থেকে বলে 125 কোটি, আবার কেউ কেউ বলে 100 কোটি। তো এইরকম টাকা যদি এই ডিস্ট্রিবিউটররা আলিশ টাওয়ারে বসে যদি এর 50 ভাগের 1 ভাগও কামাইতো, তাইলে পরে তাদের চেহারা অনেক সুন্দর থাকতো, তাদের পোশাক আশাক সুন্দর থাকতো, তাদের চেহারা এই ঘাম দিয়ে সেন্টের গ্রান বাইরে। তো দয়া করে এদের নিয়ে কোন অন্তর্পক্ষে যারা ডেস্টিনির জন্য ডাই হার্ট, হ্যাঁ তারা আপনার জন্য না, আপনাকে তারা টাকা সংগ্রহ করে দিতে পারে নাই, এটা হয়তো খারাপ, কিন্তু তারা ডেস্টিনি কোম্পানিকে বাঁচানোর জন্য তারা হার্ট এন্ড সোল চেষ্টা করতেছে, এখন তুই তারা কইরে যাচ্ছে। এবং এখানে জামিনের জন্য আমরা গত 12 বছর একটা শব্দই শুনছি, সেটা হচ্ছে যে আগে জামিন হবে, আমার জামিন হবে, তারপরে ব্যবসা শুরু হবে। কিন্তু এই ব্যবসাটা শুরু করার জন্য আমরা অনেকবার চেষ্টা করছি, অনেকবার সংবাদ পাঠাইছি, না ব্যবসা করা যাবে না, আমি না বের হইনি। কেন? কারণ উনি ছাড়া এই ব্যবসাটা দুনিয়াতে আর কেউ বুঝে না। আল্লাহ এক পিস বানাইছে, ওই এক পিসই এই ব্যবসাটা বুঝে। তাহলে বাংলাদেশে যে 24টা কোম্পানি চলতেছে কেমনে, মালয়েশিয়াতে 200-250 কোম্পানি চলতেছে কেমনে, ইন্ডিয়াতে চলতেছে, অন্যান্য দেশে চলতেছে, সেখানে কি ওই জায়গায় কি রফিকুল আমিন আছে? নাই তো, তাহলে তো চলতেছে। বাস্তবতা হচ্ছে দেখেন, আমরা প্রত্যেকে যখন লেখাপড়া শুরু করছি তখন একটা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছি, সেই বিদ্যালয়ের হেডমাস্টার সে মনে করে সে পৃথিবী, তার মানে সে পৃথিবীর অনেক জ্ঞানী, তার চাইতে আর কেউ জ্ঞানী নেই। কিন্তু ওই স্কুলের স্টুডেন্ট কিছুদিন পরে স্কুল, তারপরে বিশ্ববিদ্যালয়,
কলেজ বিশ্ববিদ্যালয় পার হয়ে সে এক সময় একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে যায়। এখন কিন্তু ওই প্রাইমারি স্কুলে হেডমাস্টার মনে করে না ওই উপাচার্য কিছুই বুঝে না, আরে ও কি, আমি আমি ওরে শিখেছি, আমি সব জানি। না ভাই, আপনি রিয়ালিটি মেনে নেন, বাস্তবতা মেনে নেন। আপনি 12 বছর যখন ভিতরে ছিলেন, এই 12 বছর টেকনোলজির সাথে ইনফরমেশনের সাথে আপনার অনেক গ্যাপ আছে। আপনার পাশে যারা ছিল তারা তো শুধু ওই বাণিজ্য করছে, তারা শুধু আপনার সাথে বাণিজ্য করছে। কি বাণিজ্য করছে এটা আপনি জানেন, আমি আর মুখে বলতে চাচ্ছি না। জামিন বাণিজ্য করছে তারা, আর কিছুই না, এর বাইরে তাদের কোনোই নেই। যেটুকু অ্যাসোসিয়েটের দ্বারা করানোর জন্য যত রকম প্রক্রিয়া আছে সব করছেন। কিন্তু এখন ডেস্টিনিতে আপনি তাদেরকে শেয়ার বিক্রি, তাদেরকে ডেস্টিনিতে শেয়ার বিক্রি করে দিতে হবে। 2001 থেকে শুরু করে অথবা 2012 থেকে 2025 পর্যন্ত কোন বোর্ড মিটিং এ ডেস্টিনির কোন শেয়ার বিক্রি হবে এরকম কোন বোর্ড মিটিং এ পাস হয় নাই। যদি এরকম কোন বোর্ড মিটিং এ পাস না হয়ে থাকে তাহলে এরপর প্রথমে প্রস্তাব আসবে, বোর্ড মিটিং এ পাস হবে, তারপরে এজিএম এ যাবে। এজিএম এর 2/3 যখন স্বীকার হবে, হাত উঠাবে যে হ্যাঁ বোর্ডের মাধ্যমে যে হ্যাঁ আমরা শেয়ার বিক্রি করব। এরপর সেই শেয়ার যদি এই 49 জন শেয়ার হোল্ডারদের মধ্যে কেউ যদি নেয়, সে ফার্স্ট প্রায়োরিটি যদি না নেয় সেই ক্ষেত্রে বাইরে বিক্রি করা যাবে। তো আপনি কিভাবে শেয়ার বিক্রি করেন? এখানে তো সিস্টেমের মধ্যেই নাই। আমি যখন বের হয়েছি তখন 100 কোটি টাকার উপরে টঙ্গী গোডাউনে প্রোডাক্ট রেখে বের হয়েছি। এই প্রোডাক্ট গুলা কি হলো, কোথায় গেল, কারা আগুন ধরাইলো, আমরা সব জানি। তারপর আমি বলবো বর্তমান বোর্ডকে আপনারা একটা তদন্ত কমিটি করেন, যে কমিটি কোনো দলের থাকবে না, কোনো গোষ্ঠীর থাকবে না, নিরপেক্ষ একটা তদন্ত কমিটি করেন। দরকার হলে পিএইচডি থেকে নেন, নিচের লেভেল থেকে নেন, উপরের লেভেলও দরকার নাই। যদি উপরের লেভেল মনে করেন আপনি এখানে, সেই তদন্ত কমিটি দিয়ে আপনারা ই করেন যে এই প্রোডাক্ট গুলা কোথায় গেল। আপনি আমাদের জমির মাটি বেচা পর্যন্ত আপনার জন্য টাকা দিছে মানুষ, বলছে যে না মাটি বেচা আনছে কেন, কারণ এমডি সাহেব চেয়ারম্যান সাহেবের জামিন হবে। তো ডেস্টিনি প্রপার্টি মাটিও বিক্রি করা হয়েছে, সেই টাকাটাও গেছে। এরপরে আসেন হচ্ছে যে অনেক জমি আমরা বায়না করছিলাম, অনেকেই বলে সে যে বাইনার জমিগুলা নাকি উনরা হসপিটালে যায় মিটমাট করে ফেলছে। কি করছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। যদি আল্লাহ কোনোদিন দেশে নেয় তখন এই জমির কাগজপত্র ধইরা তখন বুঝতে পারবো যে আসলে এটা কি হয়েছে। তাহলে এত টাকা উঠলো, এত টাকা খরচ করা হলো, ডেস্টিনি 2000 লিমিটেড এর জন্য অফিস ভাড়া দিতে পারে না, কর্মচারী বেতন দিতে পারে না, কোনো কিচ্ছু করতে পারে না। তাহলে এইগুলা কই গে, এই টাকা কি কোন কাজে লাগলো? যদি সেই কাজেই লাগে, আপনি যদি মনে করেন যে না আপনি আবার এমডি, আপনি আবার সিইও হইলে আপনি কি করতে পারবেন, টাকা ফেরত দিতে পারবেন। এখন আপনি টাকা ফেরত দিতে পারতেছেন না কেন? কারণ আদালতের রায় নাই। ওকে ভাই ঠিক আছে, বিভিন্ন মানুষ তো আপনাকে টাকা ধার দিছে হসপিটালে, বিভিন্ন প্যাকেজ তো আপনি হসপিটালে বিক্রি করছেন, আগে এগুলা শোধ করেন। আপনি ওখান থেকে ক্লিন হয়ে এখানে আসেন। আমি স্বপন বলছি আপনার জন্য যা করা লাগে করব, বাট ওখানে আগে ক্লিন হয়ে আসেন। ওই সমস্ত ঝামেলাই না এই ডেস্টিনি তার ফালানো যাবে না। এবং প্রোডাক্টের যতদিন, আর বোর্ডকে আর একটা জিনিস বলবো, আমি জানি বোর্ডের ডাইরেক্টর এখানে আছে, 2001 থেকে 2012 সাল পর্যন্ত ইন্টারনাল অডিট করেন। ওখানে কোনো ডাইরেক্টরদেরকে কোনো পুরাতন এমপ্লয় নিবেন না। কারে নিবেন? যে এমপ্লয়ের কথা কালকে আমি এমনি আপনারা যখন মিটিং করেন ওই মিটিং আমি কালকেও ছিলাম, সেই মিটিং এ কি শুনলাম, সবকিছু কন্ট্রোলার, যে কন্ট্রোলার সাহেব 15 মিনিট টিপ্পা এরপরে সবাই বাইর করে দিল মিটিং থেকে, এতে কিছুই জানে না। এই কন্ট্রোলার, এবং এই কন্ট্রোলার কি করছে শুনবেন, এক লাইনে শুনেন। এই কন্ট্রোলার দুদকের সমস্ত ডকুমেন্ট দিয়ে ডেস্টিনির 12টা বাজাইছে। এই সেই কন্ট্রোলার। আজকে আমি প্রথমে বলছিলাম যে আমি পয়েন্টগুলো বলতে চাচ্ছি না, কিন্তু অনেক পয়েন্ট মানে আমি আটকায় রাখতে পারতেছি না। এই মাহবুবের কথা শুনবেন, নিহাত জুট মেলে তাকে অডিটের জন্য পাঠানো হয়েছিল। অডিট করে 11 কোটি টাকা জুট মিলকে 18 কোটি টাকা বানায়া 17 লক্ষ টাকা সে প্রথমে চেক নিছে। এই চেকের ফটোকপি যখন আমার কাছে চলে আসছে, তারপরে
আমি যখন এটা নিয়ে এমডি সাহেব এবং সাইদ ভাইয়ের সাথে এটা নিয়ে প্রতিবাদ করতে গেছি, তারপরে এই চেক ফেরত দিছে, ফেরত দিয়ে 3 দিন পরে টাকাটা ক্যাশ নিয়েছি। এই সেই মাহবুব, এই কন্ট্রোলার এই নিহার জুট মিল থেকে 30 লক্ষ টাকা খাইছে। ঢাকা ক্লাব থেকে 2 বারে 15 লাখ করে টাকা আনছে। যারা টাকা দেয় তারা আমাকে সাথে সাথে ফোন দিয়ে সাউন্ড শোনায়, তখন ভিডিও ছিল না। আর এদেরকে এখন আপনি ডেস্টিনিতে ঢুকাইবেন অডিটর। সেই অডিটর আপনি কোম্পানি আইনকে মিটিং কয়দিন পরে সাব করতে হয়, কয়দিন পরে কি করতে হয়, এখানে আপনি কি করবেন? আপনি একজন কোম্পানি লয়ারকে জিজ্ঞেস করবেন, তা না মাহবুব হয়ে গেছে আপনার কাছে কোম্পানি লয়ার। আর একজন হার্ডওয়্যার, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, তারে আপনি কি করতেছেন? আপনি তারে কোম্পানির সফটওয়্যার বানানোর জন্য তারে আপনি দায়িত্ব দিতে চাইতেছেন। কেন, দেশে কি লোকের অভাব আছে নাকি? দেশে কি সফটওয়্যার কোম্পানির অভাব আছে নাকি? আপনি 5টা কোম্পানির কাছ থেকে এখানে যেখানে আমাদের সফটওয়্যার তৈরি আছে, যেখানে আমাদের সব রেডি আছে বিজনেস, আপনি বলতেছেন 300 লোক লাগবে। আরে ভাই 300 লোক লাগবে কেন? আপনি কি এখনো কি ফর্ম বিক্রি করবেন? কেউ এখন ফর্ম বিক্রি করবে? আপনি তো এটাও জানেন না যে যার যার ফর্ম সে মোবাইলে অথবা ল্যাপটপে সে কমপ্লিট করবে। আমি বলবো এখন এই মুহূর্তে কোনো প্রোডাক্ট দরকার নাই। যে সমস্ত কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে সেই কোম্পানিকে দিয়ে আপনারা বিজনেস করেন। কেন? কারণ মার্কেটে যেহেতু আমাদের একটা দুর্নাম আছে, এখন যদি আমাদের কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয় তাহলে এটা ডেস্টিনির জন্য এটা একটা দুর্নাম হবে। আর যদি মার্কেটে যে সমস্ত কোম্পানির সাথে আমাদের কোন চুক্তি হয়েছে সেই সমস্ত কোম্পানি, আপনি ধরেন যেটাই হোক, একটা র্যাঙ্কস এর কথা ধরি বা স্যামসাং এর কথা ধরি বা স্কয়ারের কথা ধরি, এই সমস্ত কোম্পানি যখন তারা নষ্ট হবে তাদের দুর্নাম হবে যে না স্কয়ারের প্রোডাক্ট, এটা ডেস্টিনি না। কিছুদিন পরে যখন আমাদের বিজনেসটা রান করানো হবে, বিজনেসটা ভালো চলবে, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের প্রোডাক্ট গুলা আমরা এখানে ঢুকাবো। হ্যাঁ, আপনি ওই D2K অ্যাসোসিয়েটে কমিটমেন্ট করছেন যে তারা প্রোডাক্ট বানাবে, তারা এখানে প্রোডাক্ট দেবে। হ্যাঁ, অসুবিধা নেই, দেখ আস্তে ধীরে দেখ, এত তাড়াহুড়ার কি আছে? তাড়াহুড়ার কি আছে যে তাদের প্রোডাক্ট দিয়ে সারা ব্যবসা স্টার্ট করা যাবে না? এটা কেন? আপনি যত তাড়াতাড়ি সম্ভব, আমি বলবো আমাদের বোর্ড অফ ডাইরেক্টরদের বোর্ডের বাইরে কারো পাওয়ার নাই, আবারও নাই, কোনো কারোর পাওয়ার নাই। এখন বর্তমান বোর্ড আপনারা আছেন, আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা সিদ্ধান্ত নিয়ে বিজনেস চালু করেন। যেখানে যা করা দরকার সার্বিক সকল রকম সহযোগিতা ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। এবং মানুষের টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত যতক্ষণ সৃষ্টিকর্তা আমাকে না নেয় ততক্ষণ পর্যন্ত এই কোম্পানির সাথে আছি, সমস্ত মিটিং এ থাকবো, সমস্ত জায়গায় যত যেখানে যেখানে আপনাদের সহযোগিতা লাগে সেই সমস্ত সহযোগিতার মধ্যে ইনশাল্লাহ আমি উপস্থিত থাকবো। পরিশেষে আপনি আমার দীর্ঘক্ষণ আমার ধৈর্য ধরে কথা শুনছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো আপনাদের সাথে ভবিষ্যতে আলোচনা হবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ মেজবাউদ্দিন স্বপন স্যারকে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা করার জন্য। আমরা অনেক তথ্যই জানতে পারলাম আজকে, আরো শুনবো, একবার শুনলে মাথায় ঢুকবে না, কারণ আমরা ছিলাম ফিল্ডে, আমরা করেছি মার্কেটিং, যার ফলে ম্যানেজমেন্টের অনেক কথা আমাদের